দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই নিশ্চয় অবগত আছো যে এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে একদম সেই এই মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের সেই প্রথম ক্লাস থেকে, যেটা ছিল প্রারম্ভিক বা সূচনা ক্লাস থেকে শুরু করে সিলেবাসের একদম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরকম করে প্রত্যেকটি অধ্যায় অনুসরণ করে আজকে উপনীত হয়েছি 15তম সেশনে এবং একদম শেষ অধ্যায়, যেটি হচ্ছে 12তম অধ্যায়। আজকেই 12তম অধ্যায়ে আমরা আলোচনা করব এবং অংশগ্রহণ করব, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা অবহিত হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নামকরণের দিকে একটু খেয়াল করলে আমরা অনুধাবন করতে পারবো যে এই অধ্যায়টির ভিতরে যা কিছু আলোচিত হওয়ার কথা বা হবে প্রকৃত অর্থে, সেগুলো হচ্ছে আমরা এতদিন ধরে যা কিছু শিখলাম তার আলোকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা হবে। সেটি হচ্ছে যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব তখন যা কিছু শিখে নিলাম তার আলোকে ভবিষ্যতে মেট্রোলজির সঙ্গে সম্পর্কিত যে সকল আধুনিকতর ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ডিভাইস, টুলস ব্যবহৃত হচ্ছে, হবে এবং হতে পারে এবং যার উৎকর্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সকল বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিলেবাসের সঙ্গে সম্পর্ক রেখে আমরা দেখব যে আজকে কি কি বিষয়গুলো আলোচিত হবে। আমি সিলেবাসের সঙ্গে সম্পর্ক রেখেই সিলেবাস থেকে যা কিছু আমাদের অন্তর্ভুক্ত আছে তার আলোকে এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। লেজার ব্যবহার করে বিভিন্ন প্রকার পরিমাপ গ্রহণ পদ্ধতির তালিকাকরণ, লেজার পরিদর্শনের কার্যনীতির ব্যাখ্যা, চিত্রসহ লেজার টেলিমেট্রিক সিস্টেমের বর্ণনা, ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের ব্যবহার উল্লেখকরণ, ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজির বর্ণনা। সেশনের গোটাটা সময় যদি আমরা অনুসরণ করি, আলোচনা শুনি, বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি সেশন শেষে তোমরা এই সকল বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে পারবে এবং দক্ষতা অর্জন করবে। সেগুলো হচ্ছে লেজার ব্যবহার করে বিভিন্ন প্রকার পরিমাপ গ্রহণ পদ্ধতির তালিকা করতে পারবে, লেজার পরিদর্শনের কার্যনীতির ব্যাখ্যা করতে পারবে, চিত্রসহ লেজার টেলিমেট্রিক সিস্টেম বর্ণনা করতে পারবে, ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের ব্যবহার উল্লেখ করতে পারবে, ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজি বর্ণনা করতে পারবে, বিষয়টি কি, কেমন করে ঘটে, কেমন করে কাজ করে ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি সেশনের মতো আমাদের জন্য নির্ধারিত 30 মিনিট সময়কে একটু বিভাজন করে নিতে চাই আলোচনা সুবিধার্থে। আমরা সূচনা বক্তব্য এবং প্রথম দিকের যে আলোচনা, শুভেচ্ছা বিনিময়, পূর্ব পাঠের আলোচনা, তার জন্য 8 মিনিট সময় এবং শেষের দিকের প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে মূল আলোচনার জন্য 20 মিনিট আমরা বরাদ্দ রেখে আলোচনা শুরু করব। প্রথমেই আমি তোমাদের গত সেশনে যে আলোচনাগুলো হয়েছিল সেটি সম্পর্কে একটু পুনরালোচনা করে নিতে চাই খুব সংক্ষেপে। আশা করি সেই আলোচনা শেষে, সেশন শেষে তোমরা এর উপরে দীর্ঘ টেক্সট পড়েছো এবং পরিপূর্ণ জ্ঞান বা অন্যান্য বিষয়গুলো রপ্ত করার প্রয়াস চালিয়েছো। আমরা কি আলোচনা করেছিলাম? এভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের বর্ণনা নিয়ে আলোচনা করেছিলাম, স্যাম্পল পরিদর্শনের বর্ণনা নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাকসেপ্টেন্স অফ স্যাম্পলিং এর বর্ণনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, মূলত এই যে চার্টগুলো, সেই চার্ট হচ্ছে একটি টুল হিসেবে কাজ করে, যেটা মনিটরিং এবং অ্যানালাইসিস টুল হিসেবে কাজ করে। কি করে? সেটা হচ্ছে যে প্রসেসে কোয়ালিটি কন্ট্রোলটি হবে, প্রসেসকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রসেসকে স্ট্যাবল করার জন্য সে একটি টুল হিসেবে, গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করে। এবং এই চার্টের, একই ধরনের চার্টের মধ্যে যে স্যাম্পলগুলো নিয়ে আমরা কাজ করব, তার মাপবো, তার যে সকল পরিমাপগুলো, যে সকল মানগুলো আমরা গ্রহণ করব, সেই মানগুলোর অ্যাভারেজ মান এবং একই সাথে সেই মানের পরিমাণটাকে নিয়ে আমরা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের হিসাব দিয়ে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো বের করব, সকল
বিষয়গুলোকে একই চার্টে আমরা সন্নিবেশ করে প্লট করে আমরা চার্টটিকে তৈরি করি এবং সেটাকে উপস্থাপন করে তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি এবং একই সঙ্গে তার আলোকে আমরা প্রসেসকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করি। এটি হচ্ছে কন্ট্রোল চার্ট, এভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্ট। একই চার্টের সাহায্যে আমরা সেগুলোকে দেখার এবং বোঝার চেষ্টা করি। সেখানে আমরা বলেছিলাম যে সরল যে চার্টটি প্রথমেই ব্যবহৃত হয় সেটাকে এক চার্ট হিসেবে পরিগণিত করা হয়। এর অনেক ধরনের একই রকমের চার্ট, কিন্তু তার কোন ধরনের মানকে ব্যবহার করা হবে প্লট তৈরি করার জন্য তার আঙ্গিকে অনেক রকমের নাম হতে পারে। আর্ট চার্ট, পি চার্ট, এনপি চার্ট। আর্ট চার্টের ক্ষেত্রে সাধারণত যে স্যাম্পলগুলোর মানকে বের করে নেওয়া হয় প্লট করার জন্য সেখানে রেঞ্জকে ব্যবহার করা হয়। এনপি চার্টের ক্ষেত্রে যে স্যাম্পলের আইটেমগুলো গ্রহণ করা হয় তার নাম্বার অফ ডিফেক্টস কত, অর্থাৎ ত্রুটিযুক্ত আইটেম সংখ্যা কত, তার আলোকে প্লট করা হয় ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা বলেছিলাম। এবং বলেছিলাম সেই চার্টের ভিতরে একটি অ্যাভারেজ মান থাকে, যে মানগুলো পাওয়া গেল তার সাপেক্ষে একটি গড়পড়তা যে মানটিকে বের করা হয় তাকে একটি রেখা দ্বারা চিত্রায়িত করা হয়। আমরা গত সেশনে সেটি একটি প্লটের রেখা দিয়ে, আনুভূমিক রেখা দিয়ে দেখিয়েছিলাম, যেটাকে এক্স বার নির্দেশ করা হয় এবং তার আলোকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাব করে তাকে ওই অ্যাভারেজ মানের সঙ্গে 3 গুণ করে যোগ এবং বিয়োগ দিয়ে একটি কন্ট্রোল লিমিটও আমরা চার্টের ভিতরে চিত্রায়িত করে আমরা দেখিয়েছিলাম এবং তার আলোকে বিবেচনা করা হয় যে আমার মানগুলো নিয়ন্ত্রিত অবস্থায় চলছে কি চলছে না, প্রসেসটি কোন অবস্থায় চলছে। তার আগে আমরা কিন্তু গত সেশনে দুটো চার্ট নিচের দিকে দেখিয়েছিলাম, যে কন্ট্রোলড অবস্থায় আর আনকন্ট্রোলড অবস্থা ইত্যাদি কথাগুলো বলেছিলাম। স্যাম্পল ইন্সপেকশন দ্বিতীয় আলোচনার ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এটি একটি লটকে, প্রোডাকশন একটি লটকে আমরা গ্রহণ করব না ত্যাগ করব, বিবেচনা করব না, এই আঙ্গিকের একটি ডিটারমিনেশন টেকনিক। কিন্তু কি করে সেটি আমরা সিদ্ধান্তটা নিই, সেটা র্যান্ডাম স্যাম্পল কালেকশন করা হয় এবং তার ভিতরে কতগুলো ত্রুটিযুক্ত আইটেম আছে সেটি পরিগণনা করা হয় এবং পূর্ব থেকে নির্ধারিত একটি সংখ্যার সঙ্গে তুলনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এরকম একটি কৌশল স্যাম্পল পরিদর্শনে ব্যবহার করা হয়। এই কতগুলো সুবিধার কথা আমরা বলেছিলাম, যেখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সুবিধা আমরা উল্লেখ করেছিলাম, যে এটি খুব কম সংখ্যক অ্যামাউন্ট বা স্যাম্পলের উপরে কাজ করে এবং এটা কম সময় লাগে, কম খরচ হয়, অপারেটর খুব অল্প কাজ করতে পারে বিধায় এফিসিয়েন্সি খুব বেশি দিতে পারে, কম সংখ্যক স্যাম্পলের উপরে কাজ করার প্রয়োজন হয় বিধায় অন্য স্যাম্পলের উপরে প্রয়োজন পড়ে না টেস্ট করার বা ইন্সপেকশন করার, সেজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় ইত্যাদি কথাগুলো আমরা বলেছিলাম। এবং বলেছিলাম এটি মূলত দুই ধরনের বা দুই আকারের বা দুই প্রকারের হতে পারে, স্যাম্পলিং বাই অ্যাট্রিবিউটস এবং স্যাম্পলিং বাই ভেরিয়েবলস। এরপরে আমরা বলেছিলাম অ্যাকসেপ্টেন্স অফ স্যাম্পলিং। অ্যাকসেপ্টেন্স অফ স্যাম্পলিং, সেখানে আমরা বলেছিলাম যে এটি কি ইউজ, আমরা বলেছিলাম যে এটি কোথায় ব্যবহৃত হয়, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং মেথড হিসেবে এটি ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে এটি ইন্ডাস্ট্রিতে আমরা কোয়ালিটি কন্ট্রোল টেকনিক হিসেবে ব্যবহার করি এবং সাধারণত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি ফিনিশড প্রোডাক্টের উপরে ব্যবহার করা। এটি স্যাম্পলিং প্রসেস, অর্থাৎ প্রোডাকশন যখন চলতে থাকে, প্রসেসটি যখন রান করে সেই অবস্থায় এই ইন্সপেকশন পদ্ধতিটি পরিচালনা করা হয় না। প্রোডাকশন যখন শেষ হয়ে যায় তখন এর উপরে এই পদ্ধতিটি অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং কৌশলটি প্রয়োগ করা হয়, এই কথাটি আমরা বলেছিলাম। এবং এটিও কিন্তু মূলত কোনো রকমের কোয়ালিটির অবস্থাটি কি তার গুণগত মানকে সে নির্দেশ করে না, পুরো লটটি গ্রহণযোগ্য হবে নাকি প্রত্যাখ্যাত হবে, রিজেক্টেড হবে, সেটি শুধু সে সিদ্ধান্ত দেয়। এরকম কথাগুলো বলেছিলাম। আমরা বলেছিলাম যে এটি কিন্তু 3টি বিষয় যদি নির্ধারিত থাকে তাহলেই এই পদ্ধতিটি প্রয়োগ করা সহজ হয়। যদি এটা ডিস্ট্রাকটিভ করতে হবে টেস্টগুলো, তখন এটি বিবেচনা করা যেতে পারে। যদি মনে করি যে 100% ইন্সপেকশন যদি খুব হাইলি হয় তখন এটি প্রয়োগ করা যেতে পারে। যদি খুব 100% ইন্সপেকশন যদি খুব লং টাইম গ্রহণ করে তখন এটি গ্রহণ করা যেতে পারে। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলাম যে এর ভিতরে অনেকগুলো চ্যালেঞ্জকে কনসিডারে বা বিবেচনা নিতে হয় বা রিস্ককে নিতে হয়। সেক্ষেত্রে বলেছিলাম যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট, রিজেক্টেবল কোয়ালিটি লিমিট, তারপরে এলটিপিডি, লট টলারেন্স পার্সেন্ট ডিফেক্টিভ ইত্যাদি কথাগুলো বলেছিলাম। প্রডিউসার্স বা ম্যানুফ্যাকচারার রিস্ক এবং কনজিউমার্স বা কাস্টমার্স রিস্কের কথাও কিন্তু আমরা বলেছিলাম এবং তার সত্য সংজ্ঞা দেওয়ারও চেষ্টা করেছিলাম। গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারিস্টিক কার্ভের কথা বলেছিলাম অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর ক্ষেত্রে, যে সেই কার্ভটি তৈরি করা হয় মূলত অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট এবং প্রডিউসার্স এবং কনজিউমার্স রিস্ককে বিবেচনা করে। সেই
কার্ভটিকে বিবেচনা করে প্রসেসটি আমরা কোন আঙ্গিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি সেটি কিন্তু অন প্রসেস যখন চলতে থাকে, গোয়িং হয়, সেই অবস্থায় এটি কার্যকরী করা যেতে পারে। এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছিলাম। এই সুবিধা এবং লিমিটেশন বা অসুবিধার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম সুবিধার ক্ষেত্রে এটি খুব মিতব্যয়ী, এটি খুব সহজবোধ্য, এটি খুব কম শ্রমসাধ্য, এখানে হিসাব নিকাশের প্রয়োজন খুব কম এবং খুব দ্রুত কাজ করা যায়। আর লিমিটেশনসের ক্ষেত্রে মাত্র কয়েকটি কথা বলেছিলাম, যেটি খুব রিস্কি, এটি খুব কয়েকটি জায়গায় এটা খুব দারুণভাবে চিন্তা ভাবনা করে করতে হয়, এটি খুব ডিপেন্ডেবল। যেমন স্যাম্পলিং, আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, যে ব্যাচ সাইজটি হবে, যে ক্রাইটেরিয়াগুলো হবে, সেটি খুব ধীর স্থিরভাবে খুব বিবেচনা প্রসূত না হলে কিন্তু এটি খুব গড়বড় হয়ে যেতে পারে, খুব ত্রুটিযুক্ত হয়ে যেতে পারে। আরেকটি বলেছিলাম 100% কোয়ালিটিকে কনফার্ম করবে, এটিও কিন্তু নিশ্চিত নয়। এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই আজকের সেশনের প্রথম আলোচনায়। লেজার ব্যবহার করে বিভিন্ন প্রকার পরিমাপ গ্রহণ পদ্ধতির তালিকা করো। এই আলোচনাটার প্রথমেই আমি একটু ছোট্ট করে বলতে চাই যে লেজার শব্দটি কিন্তু আমরা অনেক আগে থেকেই এটি শুনছি, জানছি, এবং প্রকৃত অর্থে আমরা এই মেকানিক্যাল টেকনোলজির পড়তে যেয়ে অনেক আগে থেকেই এটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এটি কিন্তু একটু মনে করে দিতে চাই, লেজার শব্দটি অ্যাব্রিভিয়েটেড শব্দ, সংক্ষেপিত শব্দ। প্রত্যেকটি এখানকার বর্ণই, লেটারই হচ্ছে অন্য একটি ওয়ার্ডের একটি প্রথম আদ্যক্ষর হিসেবে। তাহলে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করি পূর্ণ অর্থটি কি দাঁড়ায়। সেটি হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। অর্থাৎ রেডিয়েশন স্টিমুলেটেড এমিশন দ্বারা যদি লাইটকে অ্যাম্প্লিফাই করা হয় এবং সেটিকে আমরা যদি প্রয়োগ করি, তখনই হয়ে যাবে লেজার। এই প্রক্রিয়াটি দিয়ে আমরা অনেক কিছু করছি এবং করা হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে, কারণ এর উৎকর্ষতা দিন দিন বাড়ছে। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খুবই সংক্ষেপিত, সেটা হচ্ছে মেট্রোলজির ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে পরিমাপ গ্রহণ করা হয়, সেটি করার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের পদ্ধতি আছে তার তালিকা করতে হবে। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে অনেক রকম ভাবে এর পদ্ধতিগুলো তোমরা জানতে পারবে, অনেক বড় তালিকা করা সম্ভব। আমি এখানে তোমাদের জানার জন্য, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য মাত্র একটি ছোট্ট লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি। এই কটাই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটা ভালো করে জেনে নিবে। অনেক তালিকা তোমরা করতে পারবে, অনেক পদ্ধতির। তোমাদের যত টেক্সট পড়বে তত তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। প্রথম কি হতে পারে? লেজার ডিফ্র্যাকশন, টাইম অফ ফ্লাইট। কোনোটারই কিন্তু এই আমাদের সেশনে দীর্ঘ আলোচনা করা সুযোগটি খুব সংক্ষেপিত। লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, 3D লেজার স্ক্যানিং, লেজার interferometric measuring systems, absorption cells for spectroscopy and etalons of optical frequencies, laser etalons of optical frequencies, high power ECL lasers, lasers with high coherence for measuring purposes. তোমরা যদি বিভিন্ন উপায়ের টেক্সট সার্চ করো, দেখতে পাবে আরো অসংখ্য অসংখ্য পদ্ধতি আছে মেট্রোলজিতে, সেগুলো ব্যবহৃত হচ্ছে। আমরা সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করতেই পারি এবং অবশ্যই করব। তবে প্রয়োজনের জন্য ভবিষ্যতে তোমরা এর পদ্ধতিগুলো সম্পর্কেও সামান্যতম একটু জানার চেষ্টা করবে, তাহলে জ্ঞানটি আরো সমৃদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে লেজার পরিদর্শনের কার্যনীতির ব্যাখ্যা। আলোচ্য বিষয় কি? লেজার পদ্ধতির মাধ্যমে আমরা যে ইন্সপেকশন করব, ভেরিফিকেশন করব, তার কার্যনীতিটা কি, ইংরেজিতে যেটাকে বলা হবে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা আমরা একটু আলোচনা করব। দীর্ঘ ওয়ার্কিং প্রিন্সিপাল আছে এবং থাকবে এবং হতেই পারবে, তাই না? আমরা এখানে দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে সিম্পলি একটি ব্লক ডায়াগ্রামকে ব্যবহার করে দেখার চেষ্টা করব যে সে কিভাবে কাজ করে, খুব সংক্ষেপিতভাবে। কিন্তু তার পূর্বেই একটু দেখার চেষ্টা করব এর সঙ্গে মোটা দাগে কয়েকটি বিষয় যে যুক্ত, সেগুলো কি কি। সেগুলো হচ্ছে যে এই লেজার ব্যবহার করে যে ইন্সপেকশন প্রক্রিয়াটি চলে, যে ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট বা টুলসগুলো ব্যবহৃত হয়, তার সঙ্গে এই বিষয়গুলো খুব ওতপ্রোতভাবে যুক্ত। সেটি হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো লো পাওয়ার কনজাম করে।
অধিকাংশ ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টগুলো হিলিয়াম নিয়ন ইউজ করে সোর্স হিসাবে, রেডিয়েশন সোর্স হিসাবে, এবং আউটপুটে তারা কন্টিনিউয়াস ওয়েভ তৈরি করে। সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মনোক্রোমেটিক সোর্স, যা কিনা আমরা অপটিক্যাল ডিভাইস যখন পঞ্চম অধ্যায় পড়েছি, সপ্তম অধ্যায় পড়েছি, তখন মনোক্রোমেটিক লাইট সোর্স নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই যে মনোক্রোমেটিক সোর্সে যে ওয়েভ লেন্থ থাকে তার থেকে প্রায় 1000 গুণ বেশি তীব্রতার সাথে এখানে আমরা তৈরি করতে পারবো ওয়েভকে। তারপর আরেকটি বিষয় যে 100% কোয়ালিটি সমৃদ্ধ মেজারমেন্ট তৈরি করা বা ইন্সপেকশন করা সম্ভব। সর্বশেষ বিষয়টি তো একেবারেই এর সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে যে এই পদ্ধতিটি ব্যবহার করা হবে ডাইমেনশনাল মেজারমেন্টের ক্ষেত্রে এবং সারফেসকে ইন্সপেকশন করার জন্য। সারফেসের কোথায় কেমন ত্রুটি বিচ্যুতি আছে, সারফেস একটি সারফেসের সাপেক্ষে আরেকটি সারফেসের কতখানি বিচ্যুতি আছে ইত্যাদি বিষয়গুলোকে ইন্সপেকশন করে অবজার্ভ করে সে একটি রিপোর্ট দিতে পারবে। এই মূলত এর সঙ্গে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ টার্মগুলো। এখন আমরা একটু দেখি ব্লক ডায়াগ্রামের বক্তব্যটা কি। সেটি হচ্ছে যে একটি স্ক্যানিং লেজার গেজ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে তিনটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে। একটি হচ্ছে ট্রান্সমিটার, যে কিনা লেজার রে তৈরি করবে। একটি হচ্ছে রিসিভার, যে কিনা রেগুলো যখন আমাদের মেজার্ড অবজেক্ট, যে অবজেক্টকে আমরা মেজার করতে চাচ্ছি লেজার পথের মাধ্যমে, তাকে পাস করে দিয়ে রিসিভ করবে ওই রেগুলোকে, সিগন্যালগুলোকে, এবং সর্বশেষে সেগুলোকে যখন ডিসপ্লে করবে, প্রসেস করবে ইত্যাদি বিষয়, সেটাকে বলা হবে প্রসেসিং পার্ট। এই তিনটি পার্ট নিয়ে মূলত তৈরি। তাহলে হিলিয়াম নিয়ন সোর্স থেকে যখন রেডিয়েশনটা তৈরি হবে রেগুলো, সেটা লিনিয়ার স্ক্যানার লেন্সের মধ্য দিয়ে যখন যাবে তখন একদম প্যারালাল বিম তৈরি করবে, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং তার মধ্যে আমাদের অবজেক্টটি বসানো থাকবে বা বসাতে হবে। এই অবস্থায় যখন ওর লেজার বিমগুলো যাবে তখন বিষয়গুলো কি হবে, টাইম ডিপেন্ডেন্ট আমাদের শ্যাডো অপর প্রান্তে পৌঁছাবে। কেমন করে? অবজেক্টের বাইরে দিয়েও কিছু বিম যাবে এবং অবজেক্টের কে পাস করেও কিছু যাবে। এই অবস্থায় সে কত সময় নিচ্ছে একটি রে অপর প্রান্তে রিসিভারে পৌঁছাতে, এটাই সে পরিগণনা করবে। এর মাধ্যমে সিগন্যালটি কি হচ্ছে, কোন প্রান্তে লেগে কোন জায়গায় যখন পৌঁছাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সে সিগন্যালগুলোকে প্রসেস করবে। এই ঘটনাগুলোর মাধ্যমে সে আউটপুটে একটি ডিসপ্লে দিবে আমাদের আঙ্গিকে। প্রসেসিং ডিভাইস এই কাজটি করবে। তাহলে ট্রান্সমিটার ট্রান্সমিট করলো, ফটো সেলের জায়গায় রিসিভিং ডিভাইস থাকবে, সে রিসিভ করবে টাইম ডিপেন্ডেন্ট শ্যাডো যেটাকে বলা হচ্ছে সেই আমাদের সিগন্যালগুলোকে, রেগুলোকে করে সে পাঠাবে হচ্ছে প্রসেসিং ডিভাইসে, যার ভিতরে ইলেকট্রনিক কম্পোনেন্টস সমৃদ্ধ মাইক্রোপ্রসেসর চিপ সমৃদ্ধ একটি ডিভাইস থাকবে। সে প্রসেস করবে, প্রসেস করে আমাদের ডিসপ্লে বা আউটপুটে দিয়ে দিবে। আমরা যে আঙ্গিকে সেটি চাবো সেই আঙ্গিকে সে আমাদেরকে প্রদর্শন করবে। সেটি হতে পারে ছবির মাধ্যমে দেখাবে, হতে পারে সরাসরি আমাদের গাণিতিক উপায় আমাদের বলে দিবে যে এতটুকু পরিমাণে মাপ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সে উপস্থাপন করবে। এইভাবে সে কাজটি সম্পাদন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খানিকটা আমাদের আইডিয়া বা ধারণা আমরা দিতে চেষ্টা করলাম। আমরা এখন চলে যেতে চাই পরের আলোচনায়, যে চিত্রসহ লেজার টেলিমেট্রিক সিস্টেমের বর্ণনা। মূলত লেজার যেভাবে কাজ করে, সেখানে স্ক্যানিং লেজার গেজ হোক, টেলিমেট্রিক সিস্টেম হোক, মোরলেস একই রকম, কাছাকাছি সবকিছুই ঘটবে। তাই এখানকার আলোচনা অনেকটা একই রকম হবে। এখানে আলোচনা অপেক্ষাকৃত সংক্ষেপিত হবে, কিন্তু ওখানে যা বললাম সেখানে এখানে পয়েন্ট আউট করে আমি প্রদর্শন করব। টেলিমেট্রিক সিস্টেমের বেলাও আমি একটি ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি, কিন্তু এখানকার কথাগুলো বললাম একটু পয়েন্ট আকারে দেখাচ্ছি, তাই একটু আমরা দেখার চেষ্টা করি কি কি বিষয়গুলো আমি বলতে চাচ্ছি। এর সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথম কথাটাই হচ্ছে যে যেহেতু লেজার প্রক্রিয়া করবে, তাহলে এখানে যন্ত্রাংশের সঙ্গে টেস্টিং বা ইন্সপেকশন ডিভাইসের কোনো স্পর্শ হওয়ার কোনো সুযোগ নেই। তাই বলা হচ্ছে নন কন্ট্যাক্টিং গেজ হিসাবে এটি কাজ করে। খুব সহজ বিষয়। আমরা এটা অপটিক্যাল ডিভাইস নিয়ে যখন কাজ করেছি তখনও এটা আমরা দেখেছিলাম বা শিখেছিলাম। তারপরে বলা হচ্ছে যে কলিমেটেড লেজার বিম এর মাধ্যমে এটি মেজার করে, অর্থাৎ প্যারালাল বিম তৈরি করে।
প্যারালাল বিমের মধ্যে অবজেক্টকে বসানো থাকে, সেটা অপর প্রান্তে পৌঁছায় ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই পদ্ধতির। তারপরের কথাটি হচ্ছে যে এই টেলিমেট্রিক সিস্টেম প্রতি সেকেন্ডে 150 বার স্ক্যান করতে পারে, মাপার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং 3টি কম্পোনেন্ট নিয়ে এটি গঠিত, মূলত বৃহৎ আঙ্গিকে মোটা দাগে একটি হচ্ছে ট্রান্সমিটার, একটি রিসিভার, একটি প্রসেসর, ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে কাজ করে, আউটপুট ডিভাইস হিসেবে গোটাটাই, যেটা আমি একটু আগেই বললাম। সর্বশেষ যে কথাগুলো আমি বললাম একটু আগে পদ্ধতির বিষয়, সেটা এখানে আমি উপস্থাপন করছি 3টা পয়েন্টের মাধ্যমে। ট্রান্সমিটার অংশটি কিভাবে কাজ করে, রিসিভার অংশটি কিভাবে কাজ করে, এবং প্রসেসর ইলেকট্রনিক্স অংশটি কিভাবে কাজ করে, একটু আগে যেভাবে ব্যাখ্যা দিলাম এখানে আমি সেটা উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন করে এখানে বলার তেমন কিছুই নেই, শুধুমাত্র আমাদের লেআউট ডায়াগ্রাম যেটা দেখালাম সেখানে একটু পার্থক্য। আর আমাদের এর সঙ্গে সম্পর্কযুক্ত যে কয়েকটি কথা প্রথম দিকে বললাম যে এটি নন কন্ট্যাক্টিং গেজ এবং 150 স্ক্যান পার মিনিটে করতে পারে ইত্যাদি কথাগুলো একটু পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যেতে আমরা পরের আলোচনায়। ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের ব্যবহার উল্লেখকরণ। এখানেও ঠিক আলোচনাটা একেবারেই সীমাবদ্ধ থাকবে, যে মাত্র অপটিক্যাল ডিভাইসের নিয়ে আমরা কথা বলেছি পঞ্চম এবং সপ্তম অধ্যায়ে। সেখানে আমরা তার ব্যবহার, গঠন প্রণালী, কার্যনীতি পড়েছিলাম, অনেকগুলো ডিভাইসের ইনস্ট্রুমেন্টের। কিন্তু এখানে আমরা দেখতে চেষ্টা করব এনার্জি সোর্স কোনটা নিয়ে কাজ করে, সেরকম কিছু ডিভাইস কিভাবে কাজ করে এবং তা কোথায় ব্যবহৃত হয়, সেই আঙ্গিকে আমরা শুধুমাত্র এখানে ব্যবহারটা দেখব। কিন্তু এই জাতীয় ডিভাইসগুলো প্রতিনিয়ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হওয়ার সুযোগ বা ক্ষেত্র বৃদ্ধি করেই যাচ্ছে, এবং শুধুমাত্র মেকানিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না, বিভিন্ন সেক্টরে তার দিন দিন তার ব্যবহারের ক্ষেত্র সে বৃদ্ধি করছে। আমি সময়ের স্বল্পতার জন্যই হোক, তোমাদের ধারণাটিকে আরো স্বল্প বা ছোট আঙ্গিকে একটু বোঝানোর জন্যই হোক, মাত্র গুটি কয়েক ক্ষেত্র উল্লেখ করলাম এখানে। তোমরা টেক্সট আরো বৃহৎ আঙ্গিকে পরবর্তীতে দেখে নিবে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে অপটিক্যাল ডিভাইসগুলো ব্যবহৃত হচ্ছে না। বিশেষ করে ইলেকট্রো অপটিক্যাল ডিভাইস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমি খুব সংক্ষেপিত আকারে এখানে কয়েকটি সেক্টরকে উল্লেখ করলাম। যেমন মেশিন টুল একটি বৃহৎ সেক্টর, সেখানে আমি দুটো উল্লেখ করেছি, যে স্ট্রেটনেস এবং প্যারালেলিজম অফ মেশিন স্লাইডস, যে সকল স্লাইডিং অংশ আছে তার সরলরেখীকরণ এবং একটার সঙ্গে একটা কতখানি সমান্তরাল অবস্থা আছে সেটি নির্ধারণ করার জন্য ইলেকট্রো অপটিক্যাল ইন্সপেকশন পদ্ধতি ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং মেশিনে, ট্রান্সফার ম্যানুফ্যাকচারিং মেশিনে এই পদ্ধতিটি দারুণভাবে ব্যবহার করা হয় নানাবিধ বিষয়কে পরিদর্শন করার জন্য। শিপ বিল্ডিং সেক্টরে প্রপালশন অ্যান্ড স্টিয়ারিং সিস্টেমে ব্যবহার করা হয়, সাবমেরিন অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তেমনি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে অ্যারো ইঞ্জিন টেস্টিং, মনিটরিং ডিফেকশনসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রান্সপোর্ট সিস্টেমে সেটিং রেল স্ট্রেইট এবং লেভেলিং এর ক্ষেত্রে ইলেকট্রো অপটিক্যাল ইন্সপেকশন ব্যবহার করা হয়। গিয়ার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপটিক্স বলে যে একটি বৃহৎ ক্ষেত্র আছে, সেখানে এটি ব্যবহার করা হয় দারুণভাবে, নিজে নিজেই ওখানে ব্যবহৃত, নামের সঙ্গে সম্পর্কযুক্ত মনে হচ্ছে তোমাদের। সেটা কেমন, যে মেজারিং অ্যাঙ্গেলস অফ অপটিক্যাল কম্পোনেন্টস এবং মনিটরিং মুভিং স্ট্রাকচারস অ্যান্ড কম্পোনেন্ট, যেটা কিনা আমরা আজকাল দেখা যায় সকল জায়গায় বহুতভাবে মানে ব্যাপকভাবে ব্যাপৃত হয়ে গেছে, এবং মানুষের চাহিদাটাই ওরকমভাবে বৃদ্ধি পেয়েছে, এবং প্রয়োজনের স্বার্থেই আমাদের যে সিসি ক্যামেরা, মনিটরিং মুভিং স্ট্রাকচারস অ্যান্ড কম্পোনেন্টস, অপটিক্সের ক্ষেত্রে ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শন কিন্তু একটি ব্যাপক ব্যবহারের ক্ষেত্র। মিসসেলেনিয়াস বলে একটি জায়গা আমরা বলতে পারি, এবং এটিকে কোনো একটি বৃহৎ ক্ষেত্রের মধ্যেও ফেলতে পারি, বিবিধের ভিতরেও ফেলতে পারি। সেটা হচ্ছে প্যাকেজিং অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর জায়গাটি, টেলিকমিউনিকেশনস এর ক্ষেত্র ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু ইলেকট্রো অপটিক্যালের পরিদর্শন ব্যবহার আমরা হিসাবে উল্লেখ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়, আমাদের এই অধ্যায়ের একদম শেষ আলোচ্য বিষয় এবং সিলেবাসেরও শেষ আলোচ্য বিষয়, ভিডিও মেট্রোলজি এবং ভিশন মেট্রোলজি এর বর্ণনা। আমরা একটু দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজিটা কি। মূলত একটি ডিভাইস, যে ডিভাইসটি ক্যামেরার সাহায্যে যন্ত্রাংশের বা কম্পোনেন্টের ছবি ক্যাপচার করবে এবং তাকে বিবর্ধিত করে একটি সিগন্যাল পাঠাবে, ভিডিও সিগন্যাল, এবং সেটাকে সে অ্যানালাইসিস করবে, প্রসেসিং করবে, অ্যানালাইসিস করবে, এবং তারপরে কি করবে, প্রসেসরের মাধ্যমে সেটাকে আবার ইন্টারপ্রেট করবে। কোন আঙ্গিকে,
আমাদের কাছে যারা আমরা এটা ব্যবহার করছি তাদের বোধগম্য আকারে সে ওটাকে সরলীকরণ করে প্রদর্শন করবে, এবং প্রদর্শন করে সে সেটাকে আবার আমরা কোন আঙ্গিকে ওটাকে কাজে লাগাতে চাই সেই আঙ্গিকে সে ব্যবহার করার জন্য আবার সিগন্যাল বা আমাদের বার্তা প্রেরণ করবে। এইভাবে যে আমাদের ডিভাইসগুলো তৈরি করে কাজ করে সেটাকেই বলা হবে হচ্ছে আমাদের ভিশন মেট্রোলজি ইকুইপমেন্ট বা ভিডিও মেট্রোলজি ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টগুলো কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রি বলি বা অন্যান্য আমাদের সামাজিক ব্যক্তি জীবন, দাপ্তরিক জীবন, সকল ক্ষেত্রেই বলা যায় ভীষণভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এর কার্যক্ষেত্র বা কার্যপদ্ধতির মূলত 4টি ফেজ বা স্টেপ বা ধাপ আমি এখানে তোমাদের সেটাই উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে ইমেজ জেনারেশন, অর্থাৎ সে প্রথমে ইমেজটাকে ধারণ করবে, সেটাকে বলা হচ্ছে ইমেজ জেনারেশন, এবং সেটাকে ভিডিও সিগন্যাল হিসেবে তৈরি করবে, সেটাকে আমরা বলছি ডিজিটাইজেশন। এবং তারপরে সে প্রসেসিং করবে এবং অ্যানালাইসিস করবে, ইমেজ প্রসেসিং এবং অ্যানালাইসিস করবে, প্রসেসর থাকবে তার ভিতরে এটা। এবং সর্বশেষে যেটা ঘটবে, ইমেজকে ইন্টারপ্রেট করবে, কোন সিগন্যালে কোন বিষয়গুলোকে আমরা কোন আঙ্গিকে পূর্ব নির্ধারিত বা আরও যে ইমেজগুলো গ্রহণ করলাম তার সঙ্গে কম্পেয়ার করে আমরা ইমেজগুলোকে কোন আঙ্গিকে আমরা পাচ্ছি সেটাকে সে প্রদর্শন করার একটি ক্ষেত্র তৈরি করবে। ভিডিও যেহেতু হচ্ছে পর 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 সে তো ইমেজগুলোকে ক্যাপচার করছে, সিগন্যালগুলোকে তৈরি করছে, তাহলে একটার সঙ্গে পরেরটা, পরেরটার সঙ্গে পরেরটা, পরেরটার সঙ্গে তারপরেরটা, এরকম করে সব কম্পেয়ার করবে, কম্পেয়ার করে 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 সে একটি অর্থবোধক সিগন্যাল তৈরি করবে। এটাকে বলা হবে ইন্টারপ্রেশন করে আমাদের কাছে সে একটি, আমরা যেভাবে সফটওয়্যার তৈরি করে দিব, প্রসেসিং করে আমরা যেভাবে তার আউটপুটটা চাবো সেই আকারে সে একটি আউটপুটে ডিসপ্লেতে আমাদের একটি উপাদান তৈরি করবে। এবং সর্বশেষে যে একটি কাজ সে অতিরিক্ত করতে পারে, সে আর একটা সিগন্যাল তৈরি করে দিতে পারে নতুন কোনো কাজ সম্পাদন করার আঙ্গিকে, যেটা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তাহলে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? মূলত ইন্ডাস্ট্রিতে 4টি ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে মেকানিক্যাল ইন্ডাস্ট্রির জন্য আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, ডাইমেনশনাল গেজিং এবং মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইডেন্টিফিকেশন অফ সারফেস ডিফেক্টস, সারফেসের মধ্যে যে সকল ত্রুটি থাকে সেগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে নানাবিধ রকমের হোল তৈরি হয় বা তৈরি হতে পারে বা তৈরি করা হয়, সেই সকল হোলকে বিভিন্নভাবে পর্যালোচনা করার প্রয়োজন পড়ে, পরিদর্শন করার প্রয়োজন পড়ে, ভেরিফাই করার প্রয়োজন পড়ে। সেই সকল কাজে কিন্তু ভিশন মেট্রোলজি বা ভিডিও মেট্রোলজি দারুণভাবে সহায়তা করে। এবং সর্বশেষে সে প্রিন্টেড যে লেভেলগুলো আমরা তৈরি করি বা করা হয় ইন্ডাস্ট্রিতে, তার ভিতরে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি বা ফ্লস তৈরি হচ্ছে কিনা সেগুলোকে সে চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে ভিডিও মেট্রোলজি বা ভিশন মেট্রোলজির সংক্ষেপে একটি বর্ণনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। তোমাদের অনেক প্রশ্ন থাকতেই পারে এবং থাকা অস্বাভাবিক কিছু না, একেবারে নতুন একটি ট্রেন্ড এই অধ্যায়ে আলোচিত হলো। তোমাদের যা কিছু প্রশ্ন আছে টেক্সট ভালো করে পড়বে এবং তার মাধ্যমে এর উত্তরগুলো আশা করি পেয়ে যাবে। যত টেক্সট পড়বে তত তোমাদের কাছে নতুন নতুন বিষয় উন্মোচিত হবে এবং নতুন প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই সন্ধান করে পেয়ে যাবে। তারপরেও অতিরিক্ত কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমাদের মধ্যে সকল সময় যোগাযোগ থাকবে এবং আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমি তার জন্য প্রতি সেশনে বলে দেই যে তোমরা প্রশ্ন করলে আমি সব সময় তা উত্তর দেওয়ার আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশন শেষে প্রত্যেক সেশনের মতোই যে বাড়ির কাজটি সেটি হবে এরকম যে লেজার ব্যবহার করে পরিমাপ গ্রহণের 2টি পদ্ধতির নাম লেখো। খুব ছোট্ট বাড়ির কাজ, কিন্তু খুব ধীর স্থিরভাবে করবে, সুন্দর করে করবে। প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে লেজার ব্যবহার করে পরিমাপ গ্রহণের 2টি পদ্ধতির নাম লিখবে এবং ইলেকট্রো অপটিক্যাল পরিদর্শনের 3টি ব্যবহার লিখবে, করে সংরক্ষণ করবে এবং ইনস্টিটিউট খুললে বিষয় শিক্ষককে দেখিয়ে তোমাদের নম্বরটি গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সকল ভিউয়ার, আমি সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে যারা অনুসরণ করলে আমার সেশনটিকে এবং ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এই সেশনটি আরও দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানাচ্ছি।
এই অনুরোধ জানিয়ে আমার সেশনটি এখানেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।